আইসিটি কেয়ারের আরও একটি ক্লাসে আজকে আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3B অর্থাৎ তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক। বিশেষত এটি হচ্ছে এমসিকিউর জন্য বা বহু নির্বাচনীর জন্য ইম্পর্টেন্ট টপিক হিসেবে বিবেচিত হয়। তবে এই টপিকটির আমরা অদ্যপান্ত হচ্ছে আজকে টিউটোরিয়ালে জানবো, ইন ডিটেলস যতটুকু জানা সম্ভব সেটুকু জানার চেষ্টা করব। সো আজকে টপিকের নেম হচ্ছে এনকোডার ডিকোডার। হ্যাঁ, এনকোডার ডিকোডার ওয়ার্ডটি আসলে তোমাদের কাছে যারা হচ্ছে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তাদের কাছে একটু ওয়ার্ড টপিক মনে হতে পারে, বাট এনকোডার ডিকোডার টপিকটা কিন্তু আসলে যে কোনো কোডকে কম্পিউটারকে যে কোনো সংখ্যা বা যে কোনো লেখাকে কম্পিউটারকে বোঝানোর জন্য কিন্তু আসলে কি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো এনকোডার এবং ডিকোডার কি সেটা বোঝানোর জন্য, এনকোডার এবং ডিকোডার বোঝানোর পূর্বে আমি হচ্ছে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ফর এক্সাম্পল তোমরা নিশ্চয়ই হচ্ছে ডেস্কটপ এবং ল্যাপটপের মধ্যে পার্থক্যটা বুঝে থাকো। ল্যাপটপে যেখানে সিপিইউ, তারপরে হচ্ছে কিবোর্ড, তারপর হচ্ছে মনিটর সব কিছু একসাথে অ্যাডজাস্টমেন্ট হিসেবে থাকে, বাট ডেস্কটপে আসলে মূলত কয়েকটি অংশ থাকে। সো ডেস্কটপের ফর এক্সাম্পল একটা মনিটর থাকে, ডেস্কটপের সাথে বিল্ট ইন অবস্থায় একটা কিবোর্ড থাকে, ওকে, এবং এর সাথে আরও একটি ইম্পর্ট্যান্ট অংশ সংযুক্ত থাকে, সেটা হচ্ছে সিপিইউ। সেটা কি? সিপিইউ, তাই তো? সো খেয়াল করে দেখো, প্রথমে রয়েছে একটি মনিটর, তারপরে রয়েছে একটি ল্যাপটপ এবং এরপরে কি রয়েছে? সিপিইউ। ওকে, সো এই যে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মনিটর, এটা আমি একটু লিখে দিই যাতে বুঝতে সুবিধা হয়। মনিটর, আর এই যে নিচে যেটি রয়েছে সেটিকে বলা হয় কিবোর্ড। তো তোমরা তোমাদের বাসায় যদি এই ডিভাইসগুলো বা যে কোনো আশেপাশে যদি কোনো ডিভাইসগুলো অ্যাভেলেবল থাকে, তোমরা একটা জিনিস বিশেষত লক্ষ্য করার প্রথম ক্ষেত্রে তোমরা একটা জিনিস দেখবা যে কিবোর্ড থেকে একটা লাইন কিন্তু সিপিইউ যায়, এবং সিপিইউ থেকে একটা লাইন কিন্তু মনিটরে আসে। কোথায় আসে? মনিটরে আসে। সিপিইউ থেকে একটা লাইন কিন্তু মনিটরে অ্যাডজাস্টমেন্ট হয়। ওকে, সো তোমরা এই নর্মাল যে সংযুক্তকরণের একটা ইনপুটের সাথে একটা আউটপুটের সংযুক্তকরণ করার প্রক্রিয়াটা তোমরা দেখে থাকবে। আসলে এখানে কিবোর্ডটা হচ্ছে একটা ইনপুট ডিভাইস যেখানে সিপিইউ ইনপুট দেয় এবং সিপিইউ সেটাকে প্রসেসিং করে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মানে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণের অংশ। তো সিপিইউ এর কাজ কি? প্রসেসিং করে। কাকে প্রসেসিং করে? তুমি যেটা ইনপুট হিসেবে দিচ্ছ সেটাকে প্রসেসিং করে সেটাকে আউটপুট হিসেবে কোথায় প্রদর্শন করে? মনিটরে প্রদর্শনের উপযোগী করে তোলে। হ্যাঁ, সো এটা হচ্ছে নর্মাল সেন্স, যেটার দ্বারা আমরা হচ্ছে কি এনকোডার এবং ডিকোডারে কিছু বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। তো খেয়াল করে দেখো, তোমরা আসলে সাধারণত যে ইনপুটগুলো দিয়ে থাকো, ইনপুট ফর এক্সাম্পল তোমাদের কিবোর্ডে অসংখ্য বাটন থাকে বা অসংখ্য অক্ষর থাকে। হ্যাঁ, ইভেন একটা বাটন দ্বারা শিফট কি প্রেস করে কিন্তু সেটাকে ক্যাপিটাল লেটার, হায়ার কেস বা লোয়ার কেসে কি কনভার্ট করা যায়, ছোটো হাতের এ বা ছোটো হাতের বি, কিংবা হচ্ছে ফর এক্সাম্পল প্লাস বা ইকুয়াল। হ্যাঁ, এই কাজগুলো কিন্তু করা যায়। সো খেয়াল করে দেখো, কিবোর্ডে এই এতগুলো অক্ষর নিয়ে না কাজ করে আমি প্রাথমিক অবস্থায় তোমাদের যে কিবোর্ডটা দেখতে পাও সেই কিবোর্ডে আসলে অসংখ্য অক্ষর থাকে। সো প্রাথমিক অবস্থায় আমি ধরে নিচ্ছি আমার যে কিবোর্ডটি রয়েছে, কিবোর্ডটিতে জাস্ট 4টা অক্ষর রয়েছে। ওকে, ফর এক্সাম্পল অক্ষরগুলো রয়েছে এ, বি, সি এবং ডি। এই 4টা অক্ষর রয়েছে, এই 4টা বাটন রয়েছে। আমার কিবোর্ডে এতগুলো বাটন নাই, আমি তোমাদেরকে স্বল্প মাত্রায় বোঝানোর জন্য আমি এই বাটনগুলো বোঝাচ্ছি। সো আমার কিবোর্ডে 4টা বাটন রয়েছে। ফর এক্সাম্পল তুমি তোমার কিবোর্ডে এ প্রেস করেছো, ঠিক আছে? সো তুমি তোমার কিবোর্ডে এ প্রেস করেছো বা করবা। তো খেয়াল করে দেখো, এই বিষয়টা বোঝানোর আগে আমাকে আরেকটা বিষয় সম্পর্কে একটু আইডিয়া দিই। এই যে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আসলে সিপিইউ যে অংশটা রয়েছে, সিপিইউ কিন্তু তৈরি এমনিতেই হয়নি। সিপিইউ তৈরি হওয়ারগুলোর মধ্যে অনেকগুলো ধাপ রয়েছে। ফর এক্সাম্পল যেমন রয়েছে ট্রানজিস্টর, অনেকগুলো ট্রানজিস্টর একসাথে মিলে যেটা তৈরি করে সেটা হচ্ছে একটা আইসি। হ্যাঁ, অনেকগুলো ট্রানজিস্টর মিলে একটা আইসি তৈরি করে, ইন্টিগ্রেটেড সার্কিট, এবং অনেকগুলো আইসি মিলে তৈরি করে একটা প্রসেসর। কি তৈরি করে? অনেকগুলো আইসি মিলে তৈরি করে প্রসেসর। ওকে,
প্রসেসর। ওকে, প্রসেসর। তো খেয়াল করে দেখো যে সিপিইউ এর সবথেকে, সিপিইউ এর মধ্যে বা মাদারবোর্ডের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট অংশ রয়েছে, সেটা হচ্ছে কি প্রসেসর। প্রসেসর রয়েছে। ওকে, সো এই প্রসেসরই কিন্তু হচ্ছে কম্পিউটারের আসলে কেন্দ্রবিন্দু। হ্যাঁ, যেমন আমাদের রক্ত সঞ্চালনের জন্য হৃৎপিণ্ড দরকার, সেরকম কম্পিউটারকে তার স্বাভাবিক কাজকর্মগুলো করার জন্য প্রসেসরের প্রয়োজন হয়। প্রসেসর ব্যতীত সে কিন্তু কাজগুলো করতে পারে না। সো অনেকগুলো ট্রানজিস্টর মিলে একটা আইসি তৈরি করা হয় এবং অনেকগুলো আইসি মিলে ইন্টিগ্রেটেড সার্কিট মিলে একটা প্রসেসর তৈরি করা হয়। তো এই সিপিইউর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট অংশ রয়েছে প্রসেসর। প্রসেসর দিয়ে কিন্তু কি সে ডেটা প্রক্রিয়াকরণের অংশগুলো বা প্রসেসিংয়ের কাজগুলো কিন্তু করে থাকে। তো খেয়াল করে দেখো প্রসেসরের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে প্রসেসর জাস্ট বাইনারি অ্যালাউ করে। জাস্ট বাইনারি অ্যালাউ করে, জাস্ট বাইনারি অ্যালাউ করে। তাছাড়া অন্য কোনো সংখ্যা পদ্ধতির অঙ্কগুলোকে সে ডিটেক্ট করতে পারে না। সো ফর এক্সাম্পল, আমি যখন কিবোর্ডে এ প্রেস করব, এটা কিন্তু প্রসেসরের মধ্যে দিয়ে প্রসেসিং হয়ে, যেহেতু এটা সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, প্রসেসিং হয়ে সে মনিটরে প্রদর্শিত হবে। সো এই মনিটরে প্রদর্শন করার জন্য যে বিষয়টা সবথেকে ইম্পর্টেন্ট হয়ে ওঠে, যে ফর এক্সাম্পল আমি এ প্রেস করেছি, সো এটা হচ্ছে এখান দিয়ে গিয়ে প্রসেসরের কাছে গিয়েছে। সো প্রসেসরের কাছে যখন সে যাবে, বলছে যে আমি এ আসছি, প্রসেসরকে সে বলবে যে আমি এ আসছি। তো প্রসেসর তো একে চেনে না। কেন চেনে না? কেননা আমি এখানে আগেই উল্লেখ করে দিয়েছি প্রসেসর জাস্ট বাইনারি সংখ্যাকে ডিটেক্ট করতে পারবে, বাইনারি ব্যতীত অন্য কোনো সংখ্যাকে সে ডিটেক্ট করতে পারবে না। সো যখন এ প্রসেসরের কাছে গেছে, এই অ্যালফাবেটটা, ইংরেজি অ্যালফাবেটটা প্রসেসরের কাছে গেছে, প্রসেসর বলছে আমি তো তোমাকে চিনি না, আমি তোমাকে প্রসেসিং করব কিভাবে? সে তো যেহেতু একে চেনে না, তাহলে সে বলবে আমি তো তোমাকে চিনি না, তোমাকে প্রসেসিং করব কিভাবে? সো সে তখন কি বিপদে পড়ে যাবে। ফর এক্সাম্পল, তোমাকে দাওয়াত দিয়েছে, বাট তোমার কার্ডটি নিয়ে তোমার ফ্যামিলি মেম্বার অন্য কেউ হয়তো দাওয়াত খেতে চলে গিয়েছে, বাট তারা, তোমার ফ্যামিলি মেম্বারকে তো তারা নাও চেনার কথা, যেহেতু তোমাকে ইনভাইট দিয়েছে তোমাকে। সো খেয়াল করে দেখো, এই সমস্যাটা কাটানোর জন্য এখানে যে কাজটি করা হয় সেটা হচ্ছে, খেয়াল করে দেখো এখানে দুইটি অংশ নিয়ে কাজ করা হয়। প্রথম অংশ হচ্ছে এখানে একটা কোডিং সিস্টেম চালু করা হয়। এখানে কি চালু করা হয়? কোডিং সিস্টেম। কোডিং, ফর এক্সাম্পল এটাকে বলা হয় এনকোডিং। ঠিক আছে, এনকোডিং সিস্টেম চালু করা হয়। এনকোডিং সিস্টেমের বিশেষ বৈশিষ্ট্য কি? এনকোডিং সিস্টেমের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সে এর জন্য একটা নির্দিষ্ট ভ্যালু ফিক্সড করে রাখে। এর জন্য একটা নির্দিষ্ট ভ্যালু ফিক্সড করে রাখে। যেমন এর মান সে, ফর এক্সাম্পল, তোমরা এখানে আমি অনেক ধরনের কোডিং সিস্টেম তোমাকে শিখিয়েছি। কোডিং সিস্টেমের মধ্যে তোমরা বেশ কয়েক ধরনের সিস্টেম শিখেছো। সেটা হচ্ছে ফর এক্সাম্পল তোমার আলফানিউমেরিক কোডিংয়ের মধ্যে তোমরা অ্যাস্কি কোড শিখেছো, অ্যাস্কি কোড শিখেছো, তারপরে ইউবিসিডিক কোড শিখেছো, তারপর ইউনিকোড নিয়ে শিখেছো। ঠিক আছে, এই যে এই অংশগুলো নিয়ে শিখেছো কোডিং। তো কোডিংয়ের অ্যাস্কি কোডের মধ্যে আবার দুই রকমের ফর্মুলা ছিল, অ্যাস্কি 7 এবং অ্যাস্কি 8। অ্যাস্কি 7 অনুযায়ী অ্যালফাবেট এর জন্য মান, ডেসিমাল মান, অ্যালফাবেট এর জন্য ডেসিমাল মান হচ্ছে কি 65, ডেসিমাল মান হচ্ছে 65। হ্যাঁ, সো এই যে একটা সংখ্যার বা একটা অক্ষরের বিপরীতে যে একটা মান ফিক্সড করে রাখা, ডেসিমাল মান ফিক্সড করে রাখা, এটাকে কোডিং সিস্টেম বলা হয়। কি বলা হয় তাকে? কোডিং সিস্টেম। তো খেয়াল করে দেখো যে এর বিপরীতে আমি একটা মান ফিক্সড করে রেখেছি। এটা যে কোনোটা দিয়ে হতে পারে, অ্যাস্কি যে হতে হবে এমন কোনো কথা নাই। তবে বর্তমান বিশ্বে ইউনিকোডটা বেশি ব্যবহার করা হয়। আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে অ্যাস্কি কোড দিয়ে শেখাচ্ছি। ওকে, তো খেয়াল করে দেখো অ্যাস্কি কোডের 7 বা 8 ভার্সনের জন্য অ্যালফাবেট বড় হাতের এর জন্য 65 মান ধরা হয়, বড় হাতের এর মান 65 ধরা হয়, ছোট হাতের বি এর মান 66 ধরা হয়, এরকম একটা মান ধরা হয় ফর এক্সাম্পল। ঠিক আছে, এরকম একটা মান ধরা হয়।
বি এর জন্য যেমন 66 ধরা হয়, সি এর জন্য মানটা ধরা হয় 67, ডি এর জন্য মান ধরা হয় 68, কেননা এখানে আরও অনেক অক্ষর রয়েছে যেগুলো হচ্ছে কি পর্যায়ক্রমিকভাবে, যেমন ফর এক্সাম্পল 0 থেকে 32 পর্যন্ত ASCII 7 বাইনারির জন্য যেটা বড় হয় এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের জন্য আসলে কি এই সংখ্যাগুলো ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল অপারেটিং সিস্টেমের মধ্যে কী কী রয়েছে, তুমি তোমার কিবোর্ডের দিকে খেয়াল করলে দেখতে পারবা যে হচ্ছে কন্ট্রোল অল্টার, তারপরে উইন্ডোজ বাটন, ওপরে F1 F2 এরকম অনেক কিন্তু কমান্ডগুলো কিন্তু রয়েছে, ব্রাইটনেস বাড়ানোর জন্য, সাউন্ড বাড়ানোর জন্য, আপ ডাউন, এরকম অনেক কিন্তু কমান্ড রয়েছে। সো 0 থেকে 32 পর্যন্ত যে মানগুলো ব্যবহার করা হয় সেগুলো আসলে কি অপারেটিং কমান্ড। তারপরে হয়তো বা আরও বিভিন্ন ধরনের চিহ্ন দেওয়া আছে, সেই চিহ্নগুলো দেখলেই তুমি কি খুব সহজে কিন্তু কি সেটা করতে পারবা। ফর এক্সাম্পল আমি যদি তোমাদেরকে একটা যদি স্যাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাতে চাই, আমার কাছে স্যাম্পলটা এই মুহূর্তে অ্যাভেলেবল নাই, বাট আমি তোমাদের গ্রুপে পোস্ট করে দিব। তো খেয়াল করে দেখো যে এই তো ASCII 7 বা 8 অনুযায়ী মানগুলা, যেখানে প্রত্যেকটা অক্ষরের জন্য মান ফিক্সড করে আছে। বাট তুমি একটা জিনিস বুঝে দেখো, আমি কিন্তু বলেছি আমার কিবোর্ডে কিন্তু এতগুলো অক্ষর নাই, জাস্ট 4টা অক্ষর আছে, ABCDEF, এই 4টা অক্ষর আছে। সো এই 4টা অক্ষর, তাহলে এর মান যদি 4টা অক্ষর থাকে তাহলে এর মান কি 65 থেকে শুরু করার প্রয়োজন রয়েছে? সাপোজ আমি তোমাকে বোঝানোর সুবিধার্থে আমি বলছি আমার কিবোর্ডে জাস্ট 4টা অ্যালফাবেট আছে, তাহলে এর মান অবশ্যই কত হওয়া উচিত? এর মান তোমরা নিশ্চয়ই বলবা যে এর মান হওয়া উচিত, তোমরা হয়তো বা বলতে পারো এখানে যে এর মান হওয়া উচিত 1, না এর মান 0 থেকে শুরু করবো, এর মান 0, ওকে। তারপরে রয়েছে বি এর মান, রয়েছে বি এর মান ফর এক্সাম্পল 1, সি এর মান 2, ডি এর মান 3, ওকে। এর মান 0, বি এর মান 1, সি এর মান 2 এবং কি ডি এর মান 3, ওকে। সো এতটুকু বোঝার কথা। সো এতটুকু বোঝার পরে খেয়াল করে দেখো যে এটা আমি আসলে কোনো কোডিং সিস্টেমের অধীনে করছি না, এটা আমি নিজে নিজেই ফিক্সড করে নিলাম, কেননা আমার 4টা এখানে অক্ষর রয়েছে, ওকে। তাহলে এর মান কত দাঁড়াচ্ছে? 0, এর মান কত দাঁড়াচ্ছে? 0, ওকে। সো এটা হচ্ছে কোডিং সিস্টেম, যেখানে একটি অক্ষরের বিপরীতে বা একটা সংখ্যা বা একটা চিহ্নের বিপরীতে যে কোনো চিহ্ন থাকতে পারে, প্লাস মাইনাস, হ্যাঁ, তারপরে মাল্টিপল, ডিভিশনস, বিভিন্ন ধরনের চিহ্ন কিন্তু এখানে কি থাকতে পারে। তো খেয়াল করে দেখো এখন যেটা করতে হবে যে আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এখন সি বাটনটা প্রেস করলাম। আমি যদি কিবোর্ড থেকে সি বাটনটা প্রেস করি, সি এর মান কত? এখানে সি এর মান দাঁড়াচ্ছে কত? 2, সি এর মান 2। সো সি এর মান যখন 2, এই 2টা যখন প্রসেসরের কাছে যাবে, প্রসেসর কি সেটা চিনতে পারবে? প্রসেসর কি 2 কি চেনে? প্রসেসর কি 2কে কি চিনতে পারে? না, পারবে না, কেননা 2 কিন্তু একটা ডেসিমাল সংখ্যা, 2 কিন্তু একটা ডেসিমাল সংখ্যা। সো এই যে 2 যে কাজ করবে না, 2 যে প্রসেসর বুঝতে পারবে না, তার কারণ হচ্ছে এটা একটা ডেসিমাল সংখ্যা, কেননা প্রসেসর জাস্ট বাইনারিকে অ্যালাউ করে। সেখানে আরেকটা অংশ দরকার বা আরেকটা প্রক্রিয়াকরণের অংশ দরকার, সেটা হচ্ছে যে প্রক্রিয়াকরণটা একটা ডেসিমাল সংখ্যাকে, ডেসিমাল 2কে বাইনারিতে কনভার্ট করবে। ডেসিমাল 2 এর বাইনারি কত সেটা আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তরে শিখেছি। ডেসিমাল 2 এর মান, বাইনারি মান হচ্ছে 10 বলা ঠিক ভুল হবে, 10, হ্যাঁ। সো ডেসিমালকে, এই যে ডেসিমালকে যে বাইনারিতে কনভার্ট করা হলো, একটু ভালো করে খেয়াল করে দেখো, 2 কিন্তু একটা ডেসিমাল সংখ্যা ছিল, এটাকে কিসে কনভার্ট করা হলো? বাইনারিতে। কেন বাইনারিতে কনভার্ট করা হলো? প্রসেসরের ব্যবহার উপযোগী করার জন্য কিন্তু কি একটা ডেসিমাল সংখ্যাকে, আমাদের সংখ্যা পদ্ধতিকে, মানুষের ব্যবহৃত সংখ্যা পদ্ধতিকে বাইনারিতে রূপান্তর করা হলো। এই যে মানুষের ভাষাটাকে কম্পিউটারের ব্যবহার উপযোগী করার যে প্রক্রিয়াকরণগুলো করছে, এগুলোকে বলা হচ্ছে কি এনকোডার। কি বলা হয়? এনকোডার বলা হয়। এই কাজটা করে থাকে এনকোডারের কাজ হচ্ছে প্রথমে কোডিংয়ের মান অনুযায়ী, ডেসিমাল মান অনুযায়ী সেই মানটাকে কি করে? বাইনারিতে কনভার্ট করে। তাহলে এনকোডারের কাজ হচ্ছে ডেসিমাল সংখ্যা বা মানুষের ব্যবহৃত সংখ্যাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা। সো এনকোডারের আরও একটি সংজ্ঞা রয়েছে, যে ডিজিটাল বর্তনী আনকোডেড ডেটা বলতে আমাদের ভাষা বা আমাদের অক্ষর বা আমাদের ব্যবহৃত চিহ্নগুলোকে বলা হয়। যে ডিজিটাল বর্তনী বা যে ডিজিটাল সার্কিট আনকোডেড ডেটাকে
কোডেড ডেটায় রূপান্তর করে, কোডেড বলতে বাইনারির কথা বোঝানো হচ্ছে, কোডেড ডেটায় রূপান্তর করে তাকে কি বলা হয়, এনকোডার বলা হয়। কি বলা হয়, এনকোডার। সো ফর এক্সাম্পল আমি বিষয়টা আরেকবার স্পষ্ট করে দিই, আরেকবার একটু রিপিট করে দিই। আমি সি বাটনটা প্রেস করেছি, আমি আমার কিবোর্ড থেকে সি বাটনটা প্রেস করেছি, সি বাটনটা যেমনই আমি প্রেস করেছি সি আসছে, বাট সিকে তো প্রসেসর চিনে না। তাহলে আমরা কী করলাম, সি এর বিপরীতে একটা ডেসিমাল মান ফিক্সড করে রাখা আছে অটোমেটিক্যালি, যেটা আমি ধরে নিয়েছি। সি এর মান যেমন এখানে ফিক্সড করা আছে 2, সি এর মান 2 বসিয়েছি, এটা কোডিং করেছি। হ্যাঁ, তোমরা এখানে এইসব কোডিংয়ের ক্ষেত্রে আসলে বিভিন্ন ধরনের ফর্মালাইজড কোডিং ব্যবহার করা হয়, অ্যাসকি, ইউবিসিডিক, হ্যাঁ, তারপরে হচ্ছে যেটা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে আমরা শিখেছি। তারপরে হচ্ছে ইউনিকোড রয়েছে, বিসিডি কোড রয়েছে। হ্যাঁ, তো এখানে আমরা সি এর মান একটা ধরে নিয়েছি ডেসিমাল, বাট ডেসিমাল 2কে তো প্রসেসর রিড করতে পারবে না। সো কী করতে হবে, সেই 2কে ডেসিমাল থেকে কিসে কনভার্ট করে নিতে হবে, বাইনারিতে কনভার্ট করে নিতে হবে। এই যে ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা বা একটা অক্ষরকে বাইনারিতে রূপান্তর করার প্রক্রিয়াটাকে বলা হয় এনকোডিং প্রসেস। এই প্রসেসটাকে বলা হয় এনকোডিং প্রসেস। এবং এই এনকোডিং প্রসেসটা কে করতে সাহায্য করে, এনকোডার করতে সাহায্য করে। কে করতে সাহায্য করে, এনকোডার করতে সাহায্য করে। এটা হচ্ছে এনকোডারের কাজ, আমাদের ভাষাটাকে কম্পিউটারের ব্যবহার উপযোগী ভাষায় রূপান্তর করা। ওকে, সো এতটুকু নিশ্চয়ই বুঝেছো। এবার যে পার্টটা খুব ইম্পর্ট্যান্ট, ফর এক্সাম্পল তুমি কিবোর্ডে প্রেস করেছো সি, তুমি অবশ্যই চাচ্ছ যে তোমার মনিটরে সি প্রদর্শন করুক, তুমি অবশ্যই চাইবে যে সেটা সি প্রদর্শন করুক। ওকে, বাট এখানে একটা সমস্যা রয়েছে। সমস্যাটা কি, ফর এক্সাম্পল একটা প্রসেসরের 3টি অংশ থাকে। কয়টি অংশ থাকে, 3টি অংশ থাকে। প্রথম অংশ হচ্ছে ALU, অ্যারিথমেটিক লজিক ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, গাণিতিক প্রক্রিয়াকরণের অংশ। CU, সেন্ট্রাল ইউনিট, কেন্দ্রীয় প্রক্রিয়াকরণের অংশ। হ্যাঁ, আর আরেকটা রয়েছে RAM, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা অস্থায়ীভাবে ডেটাকে কি তার কাছে সংরক্ষণ করে রাখে। সো প্রসেসরের কাছে এই বাইনারি মানটা গেল, 10 গেল। সো গাণিতিক প্রক্রিয়াকরণের অংশ, গাণিতিক প্রক্রিয়াকরণ কখন হয়, যখন যোগ হয়, বিয়োগ হয়, গুণ হয় বা ভাগ হয়। বাট এখানে কিন্তু কোনো যোগ বিয়োগ গুণ ভাগ হচ্ছে না। সেটা কি হবে, জাস্ট 10 গেছে, বলছে তোমার কি যোগ বিয়োগ করার প্রয়োজন। 10 যখন প্রসেসরের কাছে গেছে তখন বলছে তোমার কি যোগ বিয়োগ করার প্রয়োজন, তার কোনো প্রয়োজন নাই। বলছে ঠিক আছে, তুমি সেন্ট্রাল ইউনিটে গিয়ে RAM দিয়ে চলে যাও। ওকে, তো খেয়াল করে দেখো, প্রসেসর এই যে বাইনারি ডেটাটাকে নিল, প্রসেসর এই বাইনারি ডেটাটাকে নিল, 10কে নিল। 10কে নেওয়ার পরে সেটা যদি সরাসরি মনিটরে পাঠায় দেয়, প্রসেসর যদি প্রসেসিং করার পর 10কে প্রসেসিং করার মতন সে কিছু পেলো না, মানে যোগ বিয়োগ গুণ ভাগ সেখানে কিছু হয়নি বিধায় সে সরাসরি সেটা যদি মনিটরে পাঠায় দেয় 10কে, তাহলে কিন্তু তোমার কিন্তু চোখ কপালে উঠে যাবে। কেন উঠে যাবে, কেননা তুমি কিবোর্ডে প্রেস করেছিলা সি, বাট তোমার মনিটরে প্রদর্শন করছে কি, তোমার মনিটরে প্রদর্শন করছে 10, মনিটরে প্রদর্শন করছে 10। তাহলে তো তোমার অবাক হওয়ার কথাই। সো এই অবাক যেন না হও, তুমি সি প্রেস করলে যেন কিবোর্ড মনিটরে সি প্রদর্শন করে, তার জন্য কিন্তু একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করা লাগে, একটা বিশেষ পদ্ধতি বা একটা বিশেষ কমান্ড নেওয়া লাগে। কমান্ডটা কি, চলো কমান্ডটা একটু আলোচনা করা যাক। প্রসেসর তার প্রসেসিং শেষে যে বাইনারি ডেটাটা থাকে, সেই বাইনারি ডেটাটাকে আবারও ডেসিমালে রূপান্তর করার প্রক্রিয়াকরণ করে থাকে। ডেসিমালকে আবারও বাইনারিতে রূপান্তর করার ব্যবস্থা সে করে থাকে। কি করে, এই 10 যে বাইনারিটা রয়েছে, 10 যে বাইনারিটা রয়েছে, সেই বাইনারিটাকে সে কী করে, আবারও ডেসিমালে রূপান্তর করে দেয়। কিসে রূপান্তর করে দেয়, ডেসিমালে। সো 10 বা ডেসিমাল কত, 10 ডেসিমাল হচ্ছে 2, যেটা কিনা করেছিলাম এখানে। সো সে এই যে বাইনারি কোডেড ডেটাটাকে যে আনকোডেড ডেটা আবার রূপান্তর করছে, যে ডিজিটাল বর্তনী বা যে ডিজিটাল সার্কিট কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করে, অর্থাৎ কম্পিউটারের ভাষাটাকে মানুষের ভাষায় রূপান্তর করে, তাকে কি বলা হয়, ডিকোডার বলা হয়। কি বলা হয়, ডিকোডার। কি বলা হয়, ডিকোডার বলা হয়। তাহলে আমাদের ভাষাটাকে বাইনারিতে রূপান্তর করাকে এনকোডিং বলা হয়, এবং কম্পিউটারের বাইনারিকে আমাদের ভাষায় রূপান্তর করাকে বলা হয় ডিকোডিং। হ্যাঁ, যেটা করে থাকে ডিকোডার। সো খেয়াল করে দেখো, বাট তুমি প্রেস করেছো সি, বাট তোমার মনিটরে যদি 2 প্রদর্শন করে, তুমি কি মেনে নিবা, অবশ্যই মানবে না। সো এর জন্য কী করতে হবে, এই যে দেখো এই যে কোডিং সিস্টেমের ব্যবহার করেছিলাম না, সেই কোডিং সিস্টেম অনুযায়ী, সেই কোডিং সিস্টেম যখন অটোমেটিক্যালি তাকে বিল্ট ইন অবস্থায় দেওয়া থাকবে তার মাদারবোর্ডে বা তার সফটওয়্যারে বা অপারেটিং সফটওয়্যারে, যখন তার দেওয়া থাকবে তখন সে সেটাকে চিহ্নিতকরণ করতে পারবে।
যে আরে দুই দুই তো তুমি তো আমার পরিচিত, 2 মানে হচ্ছে কত, 2 মানে সে চিনতে পারবে। আচ্ছা 2 মানে তো আচ্ছা তুমি চিনতে পেরেছো, 2 মানে তো তুমি হচ্ছে সি, তুমি হচ্ছে অ্যালফাবেট সি। তাহলে কি তখন সে আবার এখানে কোডিংয়ের সাহায্য নিয়ে সে আবার হচ্ছে কোডিংয়ের সাহায্য নিয়ে কি করতে পারবে, মনিটরে সি প্রদর্শন করতে পারবে, মনিটরে সি প্রদর্শন করতে পারবে। সো এতগুলো প্রক্রিয়াকরণ এর পরে কিন্তু কি সি প্রদর্শিত হয় যখন আমরা একটা বাটন প্রেস করি, ঠিক আছে। সো খেয়াল করতে পারছো এনকোডার কী করে, সেটাকে বাইনারিতে রূপান্তর করে, ডিকোডার সেটাকে কী করে, ডিকোডার সে বাইনারিটাকে আবার হচ্ছে কি ডেসিমালে রূপান্তর করে। সো এই প্রসেসটা একটু বুঝলাম, চলো একটা উদাহরণের মাধ্যমে একটা খুব সহজ জটিল কিন্তু খুব ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে কিন্তু কি এই জিনিসটা একটু আমরা একটু দেখে আসি যে আসলে এটা কীভাবে কাজ করে, এটা কীভাবে কাজ করে। ওকে, তোমাদেরকে প্রথম থেকে একটা যোগ দেখায় যে একটা যোগ আসলে প্রসেসর কিভাবে প্রসেসিং করে মনিটরে প্রদর্শন করে। ওকে, সো প্রথমত যে বিষয়টা জানতে হবে যে আসলে আমার এখানে একটা সিপিইউ তো থাকবেই এবং কিবোর্ডের একটা লাইন, কিবোর্ড থেকে একটা লাইন সিপিইউ যায়, আচ্ছা সিপিইউটা একটু বড় করে আঁকি, হ্যাঁ সিপিইউটা আমার একটু বড় করে আঁকা প্রয়োজন এক্ষেত্রে, আমি সিপিইউটা একটু বড় করে আঁকলাম। ওকে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। সো সিপিইউটা আঁকলাম, সিপিইউ থেকে একটা লাইন মনিটরে যাবে। ওকে, এটা হচ্ছে সাধারণ একটা প্রক্রিয়া। তো খেয়াল করে দেখো আমি 5 এবং 7-এর যোগফল নির্ণয় করব, 5 এবং 7 যোগফল নির্ণয় করব। সো খেয়াল করে দেখো 5 যখন আমি কিবোর্ড থেকে প্রেস করব, সেই 5টা যখন যাবে, 5কে কি প্রসেসর চিনে, এই যে লাল যে অংশটা রয়েছে সেটা হচ্ছে প্রসেসর, সেটা হচ্ছে কি প্রসেসর। 5কে কি প্রসেসর চেনে না। সো কী করতে হবে, 5কে যেহেতু চিনে না, 5কে বাইনারিতে রূপান্তর করে একটা প্রক্রিয়া বের করতে হবে। সো খেয়াল করে দেখো 5কে বাইনারিতে রূপান্তর করলে কত হয়, 5কে বাইনারিতে রূপান্তর করলে দাঁড়ায় 101। ওকে, এবার তুমি প্রেস করেছো প্লাসকেও কিন্তু প্রসেসর চিনে না। সো কী করতে হবে, প্লাসের পরিবর্তেও কিন্তু কি একটা মান বসাতে হবে। সো ASCII কোড অনুযায়ী প্লাসের মানটি দাঁড়াচ্ছে 1011, একটা আনুমানিক মান লিখলাম, আমার আসলে এই মানটা মনে পড়ছে না। আচ্ছা আমি তোদের দেখেই বলি, ASCII কোড অনুযায়ী প্লাসের মানটাই কত, প্লাস মানে হচ্ছে সাধারণত আমার যতটুকু মনে পড়ছে প্লাসের মানটা হচ্ছে 43, ডেসিমাল 43, যে ডেসিমাল 43-এর মান হচ্ছে 101011, এই তো 101011। ওকে, এবং তুমি কিবোর্ডে প্রেস করেছো 7 প্রেস করেছো, 5 + 7, 7-এর জন্য কি করবে, 7-এর জন্য একটা বাইনারি মান বের হবে 111। ওকে, সো এই যে প্রত্যেকটা চিহ্ন বা অক্ষরের বিপরীতে যে একটা মান বাইনারি মান বের হয়ে গেছে, এটাকে বলা হয় কি এনকোডিং বলা হয়, এটাকে কি বলা হয় এনকোডিং। এই প্রসেসটা এনকোডিং প্রসেসটা করে থাকে এনকোডার। এখন সে বাইনারি মানগুলা কি চলে গেল প্রসেসরের কাছে, প্রসেসরের কাছে যখন যাবে তখন প্রসেসরের কাছে কি যাবে 101, তারপর প্লাসের জন্য হচ্ছে 10, আমি একটু উপর থেকে লিখি 101, তারপর প্লাসের জন্য 101011, 7-এর জন্য এটা গেল। সো প্রসেসরের যে 3টি অংশ রয়েছে, প্রথম অংশ ALU অ্যারিথমেটিক লজিক ইউনিট, ALU এর কাছে এটা গেল। ALU এর কাছে যাওয়ার পরে যে কাজটি ঘটবে বা যে অংশটা সবথেকে ইম্পর্টেন্ট যে অংশটা আসবে সেটা হচ্ছে ALU সেটাকে প্রসেসিং করবে, যোগ করার পর সেটা সেন্ট্রাল ইউনিটের কাছে পাঠাবে, CU এর কাছে পাঠাবে, CU সে মানটাকে নিবে, CU সে প্রসেসিং করে যে মানটা দিবে সে মানটা আসলে 5 এবং 7-এর যোগফল করলে 12 হয়, 12-র বাইনারিকে পাঠাবে, বাইনারি হচ্ছে 12-র বাইনারি হবে 1100, ঠিক আছে। এবং র্যাম কি করে, র্যাম সেটা সাময়িক সময়ের জন্য সেটাকে কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অস্থায়ী মেমোরি, র্যাম সেটাকে কি সাময়িক সময়ের জন্য কি কিন্তু কি সেটা স্টোর করে রাখে। ফর এক্সাম্পল তোমার কম্পিউটারে তুমি 5 + 7 লিখেছো, তো 12 হয়েছে, সেটা তোমার যদি এই সময় যদি তোমার কম্পিউটার যদি অফ হয়ে যায়,
কম্পিউটার যদি অফ হয়ে যায় তাহলে কিন্তু কি তুমি ওই 12টা পাবা না, তোমাকে আবারও যোগ করতে হবে। ফর এক্সাম্পল তুমি ফোনে যোগ করছো, যোগ করতে করতে 12 বের হয়েছে, সো ওই মানটা কিন্তু তুমি পাবা না, ওটা সাময়িক সময়ের জন্যই থাকবে। যখন ওটা ফোনটা অফ হয়ে গেল তখন কিন্তু সেই মানটা কিন্তু পেতে হলে আবারও কিন্তু 5+7 প্রেস করতে হবে। সো র্যাম সেটা সাময়িক সময়ের জন্য রাখে সেখানে। এখন এই যে মানটা আউটপুটটা যে পেয়েছি 5+7 যোগ করে যে 12 পেয়েছি, 12টা কিন্তু আমার ব্যবহারযোগ্য না। তাহলে কী করতে হবে, 1010 কিন্তু ব্যবহারযোগ্য না আমার। সাপোজ 5+7 লিখলা, বাট আউটপুট প্রদর্শন হচ্ছে 100, তাহলে কি তোমার মাথা ঠিক থাকবে? অবশ্যই না। তাহলে যেটা করতে হয়, এই 100 যে বাইনারি মানটা রয়েছে সেই বাইনারি মানটাকে যদি তুমি আবারও ডেসিমালে রূপান্তর করো, সেই বাইনারি মানটাকে ডেসিমালে রূপান্তর করার জন্য যে প্রসেসটা বা যে অংশটার ব্যবহার করা সেটা হচ্ছে ডিকোডার। ডিকোডার কী করে, সেই প্রাপ্ত ফলাফলটাকে আবারও ডেসিমালে রূপান্তর করলে আমরা ফলাফল পাই 12। ওকে, সো এভাবে কিন্তু এনকোডার এবং ডিকোডারের সাহায্যে কিন্তু কি আমাদের সাধারণ যে কাজগুলো হয়ে থাকে সেগুলো কি আমরা সম্পন্ন করে থাকি। বাট আমাদের যে বিষয়টা এখনও বোঝার প্রয়োজন বা বুঝতে হবে সেটা হচ্ছে